অসম্ভব মনে হওয়া ভবিষ্যতের 10টি মহাকাশ প্রযুক্তি। কল্পনা করো, মানুষ আর পৃথিবীতে সীমাবদ্ধ নয়। মহাকাশে আছে শহর, রকেটগুলো বারবার ব্যবহার হচ্ছে, আর আমরা আলোর চেয়েও দ্রুত ভ্রমণ করছি। শুনতে সাইফাই মনে হচ্ছে, তাই না? কিন্তু এগুলোই হতে পারে ভবিষ্যতের বাস্তবতা। আজ আমরা দেখব অসম্ভব মনে হওয়া ভবিষ্যতের 10টি মহাকাশ প্রযুক্তি। মহাকাশ সবসময়ই মানুষের কল্পনার সবচেয়ে বড় সীমা ভেঙেছে। একসময় মানুষ ভাবত আকাশে উড়া অসম্ভব। আজ আমরা স্যাটেলাইট দিয়ে পুরো পৃথিবীকে দেখছি। আর এখন প্রশ্ন আরও বড়, পরবর্তী ধাপ কি? এই ভিডিওতে আমরা জানব এমন 10টি প্রযুক্তি সম্পর্কে যেগুলো এখনও অসম্ভব মনে হলেও বিজ্ঞানীরা ধীরে ধীরে এগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। স্পেস ট্যুরিজম থেকে শুরু করে ওয়ার্প ড্রাইভ পর্যন্ত সবকিছুই আজ আমরা একে একে দেখব। 10. মহাকাশ ভ্রমণ। একসময় মহাকাশ ভ্রমণ ছিল শুধু বিজ্ঞানীদের জন্য, কিন্তু এখন এটা ধীরে ধীরে সাধারণ মানুষের স্বপ্নে পরিণত হচ্ছে। বর্তমানে স্পেসএক্স, ব্লু অরিজিন এবং ভার্জিন গ্যালাকটিক ইতিমধ্যেই মহাকাশ পর্যটনের বাস্তব পরীক্ষা শুরু করে দিয়েছে। ধনী পর্যটকরা এখন কয়েক মিনিটের জন্য হলেও পৃথিবীর বাইরে গিয়ে ওয়েটলেসনেস অনুভব করতে পারছেন। ভাবো, একদিন তুমি নিজেই জানালার বাইরে তাকিয়ে দেখছো পুরো পৃথিবী একটা নীল বলের মতো ভাসছে মহাকাশে। কিভাবে কাজ করে? স্পেস ট্যুরিজম মূলত দুইভাবে হয়। সাবঅরবিটাল ফ্লাইট, কয়েক মিনিটের জন্য মহাকাশে গিয়ে আবার ফিরে আসা। অরবিটাল ট্রাভেল, পৃথিবীর কক্ষপথে ঘুরে আসা। চ্যালেঞ্জগুলো কি? খরচ এখনও কোটি টাকার উপরে, নিরাপত্তা ঝুঁকি, শরীরের উপর শূন্য মাধ্যাকর্ষণের প্রভাব। ভবিষ্যৎ কেমন? বিজ্ঞানীরা মনে করছেন ভবিষ্যতে স্পেস হোটেল তৈরি হতে পারে, যেখানে মানুষ ছুটি কাটাতে যাবে মহাকাশে। হয়তো একদিন মহাকাশে হানিমুনও সাধারণ ব্যাপার হয়ে যাবে। সংক্ষেপে, স্পেস ট্যুরিজম এখন আর শুধু কল্পনা নয়, এটা শুরু হয়ে গেছে। প্রশ্নটা হলো, তুমি কি প্রস্তুত পৃথিবীর বাইরে ভ্রমণ করতে? 9. পুনঃব্যবহারযোগ্য রকেট। একসময় একটা রকেট মানেই ছিল একবার ব্যবহার, তারপর শেষ। কিন্তু এখন মহাকাশ প্রযুক্তিতে এসেছে এক বিশাল বিপ্লব, পুনঃব্যবহারযোগ্য রকেট। বর্তমানে স্পেসএক্স এই প্রযুক্তিকে বাস্তবে রূপ দিয়েছে তাদের ফ্যালকন 9 রকেটের মাধ্যমে। রকেটটি মহাকাশে স্যাটেলাইট পাঠানোর পর আবার নিজেই পৃথিবীতে ফিরে এসে নিরাপদে ল্যান্ড করে। ভাবো, একটা বিমান যেমন বারবার ব্যবহার করা যায়, ঠিক তেমনি রকেটও যদি বারবার ব্যবহার করা যায়, তাহলে খরচ কতটা কমে যাবে। কিভাবে কাজ করে? রিইউজেবল রকেট মূলত 2 ধাপে কাজ করে। লঞ্চ, রকেট মহাকাশে পেলোড নিয়ে যায়। ল্যান্ডিং, কাজ শেষে প্রথম স্টেজটি পৃথিবীতে ফিরে এসে নির্দিষ্ট জায়গায় অবতরণ করে। এটা করতে রকেটে থাকে উন্নত এআই সিস্টেম, সেন্সর এবং স্বয়ংক্রিয় ল্যান্ডিং প্রযুক্তি। কেন এটা গুরুত্বপূর্ণ? মহাকাশ মিশনের খরচ অনেক কমে যায়। একই রকেট বারবার ব্যবহার করা যায়। স্পেস এক্সপ্লোরেশন আরও দ্রুত ও সহজ হয়। আগে যেখানে একটি লঞ্চে শত কোটি টাকা খরচ হতো, এখন সেই খরচ অনেকটাই কমে এসেছে। চ্যালেঞ্জগুলো কি? প্রতিবার ল্যান্ডিং নিখুঁত হতে হবে, রকেটের পার্টস বারবার ব্যবহার করলে ক্ষয় হয়, উন্নত প্রযুক্তি ও রক্ষণাবেক্ষণের প্রয়োজন। ভবিষ্যৎ কেমন? আগামী দিনে আরও উন্নত রিইউজেবল রকেট তৈরি হবে, যেখানে পুরো রকেটই পুনঃব্যবহারযোগ্য হবে, শুধু একটি অংশ নয়। ব্লু অরিজিন এবং অন্যান্য কোম্পানিও এই প্রযুক্তিতে এগিয়ে আসছে। সংক্ষেপে, রিইউজেবল রকেটস মহাকাশ ভ্রমণকে সস্তা, দ্রুত এবং বাস্তব করে তুলছে। এটাই সেই প্রযুক্তি যা ভবিষ্যতে মানুষকে সহজেই অন্য গ্রহে পৌঁছে দিতে পারে। রকেট যদি এত সস্তা হয়ে যায়, তাহলে কি মহাকাশ ভ্রমণ হবে সবার জন্য সাধারণ ব্যাপার? মেগা স্যাটেলাইট নেটওয়ার্কস। ভাবো, পৃথিবীর যে কোনো জায়গায়, মরুভূমি, সমুদ্র, পাহাড়, ইন্টারনেট থাকবে একদম ফুল স্পিডে। এটাই সম্ভব করছে মেগা স্যাটেলাইট নেটওয়ার্কস। বর্তমানে স্পেসএক্সের স্টারলিংক, ওয়ানওয়েব এবং অ্যামাজনের প্রজেক্ট কুইপার মহাকাশে হাজার হাজার ছোট স্যাটেলাইট পাঠাচ্ছে। এই স্যাটেলাইটগুলো পৃথিবীর চারপাশে ঘুরে এক বিশাল নেটওয়ার্ক তৈরি করছে। কিভাবে কাজ করে? এই সিস্টেমে হাজার হাজার লো আর্থ অরবিট স্যাটেলাইট ব্যবহার করা হয়, যা পৃথিবীর অনেক কাছ দিয়ে ঘোরে। এর ফলে ডেটা ট্রান্সমিশন দ্রুত হয়, লিটেন্সি অনেক কম থাকে, সরাসরি স্যাটেলাইট থেকে ইন্টারনেট পাওয়া যায়।
মানে মোবাইল টাওয়ার বা ফাইবার কেবল ছাড়াই ইন্টারনেট। কেন এটা গুরুত্বপূর্ণ? গ্রামের দূরবর্তী এলাকায়ও হাই স্পিড ইন্টারনেট। জাহাজ, বিমান, এমনকি পাহাড়েও কানেকশন। দুর্যোগের সময় যোগাযোগ সচল রাখা। এক কথায় পুরো পৃথিবী এক নেটওয়ার্কে যুক্ত। চ্যালেঞ্জগুলো কি? মহাকাশে অতিরিক্ত স্যাটেলাইট, মানে মহাকাশের আবর্জনা। রাতের আকাশে আলোর দূষণ, অ্যাস্ট্রোনমির সমস্যা। নিয়ন্ত্রণ ও রেগুলেশন ইস্যু। ভবিষ্যৎ কেমন? আগামী দিনে হয়তো পৃথিবীর কোনো জায়গায় নো নেটওয়ার্ক জোন থাকবে না। এমনকি ভবিষ্যতে চাঁদ বা মঙ্গলেও এই নেটওয়ার্ক পৌঁছে যেতে পারে। সংক্ষেপে, মেগা স্যাটেলাইট নেটওয়ার্কস পৃথিবীকে সম্পূর্ণভাবে কানেক্টেড করে দিচ্ছে। এটা শুধু ইন্টারনেট না, এটা ভবিষ্যতের গ্লোবাল যোগাযোগ ব্যবস্থার ভিত্তি। এখন প্রশ্ন হলো, যদি পৃথিবীর সব জায়গায় ইন্টারনেট থাকে, তাহলে কি সত্যিকারের ডিজিটাল সমতা সম্ভব হবে? সপ্তম, মহাকাশী বসবাস। ভাবো, পৃথিবীর বাইরে মহাকাশে ভাসছে একটি শহর, যেখানে মানুষ থাকে, কাজ করে, এমনকি বাচ্চারাও বড় হচ্ছে। শুনতে সাইফাই লাগলেও এটা আর পুরোপুরি কল্পনা নয়। বর্তমানে নাসা এবং স্পেসএক্স সহ অনেক সংস্থা মহাকাশে মানুষের দীর্ঘমেয়াদী বসবাস নিয়ে কাজ করছে। এছাড়া ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছে মানুষ মহাকাশে মাসের পর মাস থাকতে পারে। স্পেস হ্যাবিট্যাট কি? স্পেস হ্যাবিট্যাট হলো এমন কৃত্রিম আবাসন যা মহাকাশে মানুষের বেঁচে থাকার জন্য তৈরি করা হয়। এখানে থাকতে হবে অক্সিজেন, পানি, খাবার উৎপাদনের ব্যবস্থা, তাপমাত্রা নিয়ন্ত্রণ, কৃত্রিম মাধ্যাকর্ষণ। কিভাবে কাজ করবে? এই ধরনের বাসস্থানে থাকবে ক্লোজড লুপ সিস্টেম, মানে যা ব্যবহার করা হবে তা আবার রিসাইকেল করা হবে। যেমন শ্বাস থেকে CO2 আবার অক্সিজেনে রূপান্তর, পানি বারবার পরিশোধন করে ব্যবহার, খাদ্য মহাকাশেই চাষ। একটা ছোট পৃথিবী তৈরি করা হবে মহাকাশের ভিতরে। চ্যালেঞ্জগুলো কি? শূন্য মাধ্যাকর্ষণে দীর্ঘদিন থাকা, শরীর দুর্বল হয়ে যায়। মহাকাশের রেডিয়েশন, মানসিক চাপ, বিশাল খরচ। ভবিষ্যৎ কেমন? বিজ্ঞানীরা ভাবছেন একদিন হয়তো মহাকাশে স্পেস সিটি তৈরি হবে। ব্লু অরিজিন অনিল সিলিন্ডার টাইপের বিশাল স্পেস কলোনি বানানোর পরিকল্পনাও করছে, যেখানে হাজার হাজার মানুষ থাকতে পারবে। সংক্ষেপে, স্পেস হ্যাবিট্যাটস মানুষকে পৃথিবীর বাইরে বসবাসের সুযোগ দেবে। এটা শুধু বিজ্ঞান না, এটা মানবজাতির ভবিষ্যৎ বেঁচে থাকার পরিকল্পনা। এখন প্রশ্ন হলো, যদি পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যায়, তাহলে কি মহাকাশই হবে আমাদের নতুন বাড়ি? 6. অ্যাডভান্সড লাইফ সাপোর্ট সিস্টেমস। মহাকাশে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানো? অক্সিজেন নেই, পানি নেই, খাবার নেই, অর্থাৎ বেঁচে থাকার কোনো স্বাভাবিক ব্যবস্থা নেই। আর এখানেই আসে অ্যাডভান্সড লাইফ সাপোর্ট সিস্টেমস, যে প্রযুক্তি মানুষকে মহাকাশেও জীবিত রাখে। বর্তমানে নাসা এই প্রযুক্তির উপর ব্যাপক গবেষণা করছে, বিশেষ করে দীর্ঘমেয়াদী মিশনের জন্য। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে এই সিস্টেমের ব্যবহারও হচ্ছে। এটা কি? অ্যাডভান্সড লাইফ সাপোর্ট সিস্টেম হলো এমন একটি সমন্বিত সিস্টেম যা মহাকাশে মানুষের জন্য প্রয়োজনীয় সব কিছু তৈরি ও নিয়ন্ত্রণ করে, যেমন শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন, পানযোগ্য পানি, খাদ্য উৎপাদন, বর্জ্য বা ওয়েস্ট পুনঃব্যবহার। কিভাবে কাজ করে? এই সিস্টেমের মূল শক্তি হলো ক্লোজড লুপ টেকনোলজি, মানে আমরা যে বাতাস ছাড়ি কার্বন ডাই অক্সাইড, তা আবার অক্সিজেনে রূপান্তর করা হয়। ব্যবহার করা পানি পরিশোধন করে আবার পানযোগ্য করা হয়। খাবারের বর্জ্য সার হিসেবে ব্যবহার করে নতুন খাবার উৎপাদন। এক কথায় কিছুই নষ্ট হয় না, সব কিছু বারবার ব্যবহার হয়। ভবিষ্যতের উন্নয়ন। বিজ্ঞানীরা এখন মহাকাশে গাছ লাগানো, অ্যালগি বেসড অক্সিজেন সিস্টেম, এমনকি ল্যাব গ্রোন ফুড নিয়েও কাজ করছেন। ভাবো, মহাকাশে বসেই তুমি নিজের খাবার উৎপাদন করছো। চ্যালেঞ্জগুলো কি? পুরো সিস্টেম 100% নির্ভরযোগ্য হতে হবে। ছোট একটা ত্রুটিও জীবন ঝুঁকিতে ফেলতে পারে। দীর্ঘমেয়াদে মানসিক ও শারীরিক প্রভাব। ভবিষ্যৎ কেমন? এই প্রযুক্তি উন্নত হলে মানুষ সহজেই চাঁদ, মঙ্গল, এমনকি আরও দূরের গ্রহে দীর্ঘদিন থাকতে পারবে।
সংক্ষেপে, অ্যাডভান্সড লাইফ সাপোর্ট সিস্টেমস হলো মহাকাশে মানুষের জীবনের ভিত্তি। এটা ছাড়া স্পেস হ্যাবিট্যাট বা মার্স মিশন কিছুই সম্ভব নয়। এখন প্রশ্ন হলো, যদি আমরা মহাকাশে নিজেরাই অক্সিজেন ও খাবার তৈরি করতে পারি, তাহলে কি মানুষ সত্যিই পৃথিবীর ওপর নির্ভরতা কমাতে পারবে? আমরা যে বাতাস ছাড়ি কার্বন ডাই অক্সাইড, তা আবার অক্সিজেনে রূপান্তর করা হয়। ব্যবহার করা পানি পরিশোধন করে আবার পানযোগ্য করা হয়। খাবারের বর্জ্য সার হিসেবে ব্যবহার করে নতুন খাবার উৎপাদন। এক কথায় কিছুই নষ্ট হয় না, সবকিছু বারবার ব্যবহার হয়। ভবিষ্যতের উন্নয়ন। বিজ্ঞানীরা এখন মহাকাশে গাছ লাগানো, অ্যালগি বেসড অক্সিজেন সিস্টেম, এমনকি ল্যাব গ্রোন ফুড নিয়েও কাজ করছেন। ভাবো, মহাকাশে বসেই তুমি নিজের খাবার উৎপাদন করছো। যান, চ্যালেঞ্জগুলো কি? পুরো সিস্টেম 100% নির্ভরযোগ্য হতে হবে। ছোট একটা ত্রুটিও জীবন ঝুঁকিতে ফেলতে পারে। দীর্ঘমেয়াদে মানসিক ও শারীরিক প্রভাব। ভবিষ্যৎ কেমন? এই প্রযুক্তি উন্নত হলে মানুষ সহজেই চাঁদ, মঙ্গল, এমনকি আরও দূরের গ্রহে দীর্ঘদিন থাকতে পারবে। সংক্ষেপে, অ্যাডভান্সড লাইফ সাপোর্ট সিস্টেমস হল মহাকাশে মানুষের জীবনের ভিত্তি। এটা ছাড়া স্পেস হ্যাবিট্যাট বা মার্স মিশন কিছুই সম্ভব নয়। এখন প্রশ্ন হলো, যদি আমরা মহাকাশে নিজেরাই অক্সিজেন ও খাবার তৈরি করতে পারি, তাহলে কি মানুষ সত্যিই পৃথিবীর উপর নির্ভরতা কমাতে পারবে? 5. নিউক্লিয়ার প্রপালশন। মহাকাশে সবচেয়ে বড় সীমাবদ্ধতা কি জানো? গতি। বর্তমান রকেটগুলো খুবই শক্তিশালী হলেও দূরবর্তী গ্রহে যেতে সময় লাগে মাসের পর মাস, কখনো বছরেরও বেশি। এই সমস্যার সমাধান হতে পারে নিউক্লিয়ার প্রপালশন। এটা কি? নিউক্লিয়ার প্রপালশন হলো এমন এক প্রযুক্তি যেখানে রকেট চালাতে ব্যবহার করা হয় নিউক্লিয়ার শক্তি। দুই ধরনের প্রধান ধারণা আছে: নিউক্লিয়ার থার্মাল প্রপালশন, নিউক্লিয়ার রিয়্যাক্টর দিয়ে প্রোপেল্যান্ট গরম করে থ্রাস্ট তৈরি; নিউক্লিয়ার ইলেকট্রিক প্রপালশন, নিউক্লিয়ার শক্তি দিয়ে বিদ্যুৎ তৈরি করে আয়ন থ্রাস্টার চালানো। ফবেস কাজ করছে। নাসা এবং ডারপা যৌথভাবে ড্রাকো প্রোগ্রামের মাধ্যমে এই প্রযুক্তি উন্নত করছে। এছাড়া অতীতে নার্ভা প্রোগ্রামেও এই ধারণা নিয়ে কাজ হয়েছিল। কেন এটা গুরুত্বপূর্ণ? মঙ্গল গ্রহে যাত্রার সময় অনেক কমে যেতে পারে। বেশি গতি, কম ঝুঁকি, ভারী পেলোড বহন করা সহজ। ভাবো, যেখানে এখন 6-7 মাস লাগে মঙ্গলে যেতে, নিউক্লিয়ার রকেট হয়তো সেটা কয়েক মাসে নামিয়ে আনতে পারবে। চ্যালেঞ্জগুলো কি? নিরাপত্তা, নিউক্লিয়ার বর্জ্য, আন্তর্জাতিক আইন ও নিষেধাজ্ঞা। ভবিষ্যৎ কেমন? যদি এই প্রযুক্তি সফল হয়, তাহলে মানুষ শুধু মঙ্গল নয়, জুপিটার বা আরও দূরের গ্রহেও দ্রুত পৌঁছাতে পারবে। সংক্ষেপে, নিউক্লিয়ার প্রপালশন মহাকাশ ভ্রমণের স্পিড রেভলিউশন আনতে পারে। এটা ভবিষ্যতের ডিপ স্পেস মিশনের জন্য গেম চেঞ্জার। এখন প্রশ্ন হলো, যদি নিউক্লিয়ার রকেট নিরাপদভাবে ব্যবহার করা যায়, তাহলে কি আমরা খুব দ্রুতই সৌরজগতের বাইরে যেতে পারব? 4. আয়ন ড্রাইভস। মহাকাশে দ্রুত যাওয়া মানেই সবসময় শক্তিশালী বিস্ফোরণ নয়। কখনো কখনো ধীরে শুরু করেও দীর্ঘ সময় ধরে চললেই তৈরি হয় বিশাল গতি। এটাই আয়ন থ্রাস্টারের মূল ধারণা। এটা কি? আয়ন ড্রাইভ হলো এমন এক ধরনের প্রপালশন সিস্টেম যেখানে গ্যাসের পরমাণু আয়ন চার্জ করে খুব উচ্চ গতিতে ছুড়ে দেওয়া হয়, আর সেই প্রতিক্রিয়া থেকেই মহাকাশযান সামনে এগিয়ে যায়। কিভাবে কাজ করে? আয়ন ড্রাইভ মূলত 3টি ধাপে কাজ করে। আয়োনাইজেশন, জেনন গ্যাসকে চার্জযুক্ত কণায় পরিণত করা হয়। অ্যাক্সিলারেশন, ইলেকট্রিক ফিল্ড দিয়ে সেই আয়নগুলোকে খুব দ্রুত গতিতে ছুড়ে দেওয়া হয়। থ্রাস্ট, বিপরীত প্রতিক্রিয়ায় মহাকাশযান সামনে এগিয়ে যায়। কেন এটা বিশেষ? আয়ন ড্রাইভ খুব শক্তিশালী ধাক্কা দেয় না, কিন্তু এটা দীর্ঘ সময় ধরে কাজ করে, ফলে ধীরে ধীরে বিশাল গতি তৈরি হয়। কোথায় ব্যবহার হচ্ছে? নাসা ইতিমধ্যেই অনেক ডিপ স্পেস মিশনে আয়ন প্রপালশন ব্যবহার করেছে, যেমন ডন মিশন, অ্যাস্টেরয়েড বেল্ট এক্সপ্লোরেশন, ডিপ স্পেস প্রোবস। সুবিধা কি? খুব কম জ্বালানি লাগে, দীর্ঘ সময় কাজ করতে পারে, ডিপ স্পেস মিশনের জন্য আদর্শ। চ্যালেঞ্জগুলো কি? শুরুতে থ্রাস্ট খুব কম, পৃথিবীর মাধ্যাকর্ষণ ছাড়তে পারে না, উচ্চ ভোল্টেজ সিস্টেম দরকার। ভবিষ্যৎ কেমন? আয়ন ড্রাইভ ভবিষ্যতে ইন্টারপ্ল্যানেটারি ট্রাভেলের ব্যাকবোন হতে পারে।
মঙ্গল, অ্যাস্টেরয়েড বেল্ট, এমনকি আরও দূরের গ্রহে নিয়মিত যাত্রার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ হবে। সংক্ষেপে, আয়ন ড্রাইভস হল ধীরে শুরু কিন্তু দীর্ঘ দূরত্বে সবচেয়ে কার্যকর মহাকাশ প্রযুক্তি। এটা ভবিষ্যতের সাইলেন্ট স্পিড মেশিন। এখন প্রশ্ন হল, যদি ধীরে চলেও সবচেয়ে দূরে পৌঁছানো যায়, তাহলে কি স্পেস ট্রাভেলে গতি নয়, দক্ষতাই হবে আসল শক্তি? 3. বিকিরণ সুরক্ষা। মহাকাশে সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে বিপজ্জনক শত্রু কোনটা জানো? না, কোনো গ্রহ বা ধূমকেতু না, এটা হলো রেডিয়েশন। পৃথিবীতে আমরা যেটা অনুভবই করি না, কিন্তু মহাকাশে সেটা মুহূর্তেই প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এটা কি? রেডিয়েশন প্রোটেকশন হলো এমন প্রযুক্তি যা মহাকাশচারীদেরকে সূর্য ও গভীর মহাকাশ থেকে আসা ক্ষতিকর রেডিয়েশন থেকে রক্ষা করে। মহাকাশে প্রধানত 3 ধরনের রেডিয়েশন থাকে: সোলার রেডিয়েশন, সূর্য থেকে আসা শক্তিশালী কণা; গ্যালাকটিক কসমিক রেজ, দূর নক্ষত্র থেকে আসা উচ্চ শক্তির কণা; সোলার ফ্লেয়ার্স, হঠাৎ সূর্যের বিস্ফোরণ। কোথায় ব্যবহার হচ্ছে? নাসা এবং ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকা মহাকাশচারীরা প্রতিনিয়ত এই ঝুঁকির মুখে থাকে, তাই সেখানে বিশেষ শিল্ডিং সিস্টেম ব্যবহার করা হয়। কিভাবে সুরক্ষা দেওয়া হয়? রেডিয়েশন থেকে বাঁচতে কয়েকটি পদ্ধতি ব্যবহার করা হয়: ফিজিক্যাল শিল্ডিং, স্পেশাল ধাতু ও পানি দিয়ে দেয়াল তৈরি করা; ম্যাগনেটিক শিল্ডিং, শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করে কণাকে প্রতিহত করা; স্টর্ম শেল্টার, রেডিয়েশন বেড়ে গেলে স্পেশাল নিরাপদ কক্ষে আশ্রয় নেওয়া; অ্যাডভান্সড মেটেরিয়ালস, হাইড্রোজেন ভিত্তিক হালকা কিন্তু শক্তিশালী উপাদান ব্যবহার করা। কেন এটা এত গুরুত্বপূর্ণ? মহাকাশে দীর্ঘ সময় থাকলে রেডিয়েশন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, ডিএনএ ক্ষতিগ্রস্ত করতে পারে, চোখ ও স্নায়ুতন্ত্রে সমস্যা তৈরি করতে পারে, ভবিষ্যৎ মঙ্গল মিশনে সবচেয়ে বড় বাধা হতে পারে। ভবিষ্যৎ কেমন? বিজ্ঞানীরা এখন অ্যাক্টিভ রেডিয়েশন শিল্ডিং নিয়ে কাজ করছেন, যেখানে একটি অদৃশ্য শক্তিক্ষেত্র তৈরি করে মহাকাশযানকে ঘিরে রাখা হবে, ঠিক যেন একটি সুরক্ষা ঢাল। স্পেসএক্স ও মঙ্গল মিশনের জন্য উন্নত শিল্ডিং প্রযুক্তি নিয়ে গবেষণা করছে। সংক্ষেপে, রেডিয়েশন প্রোটেকশন হলো মহাকাশে মানুষের অদৃশ্য বর্ম। এটা ছাড়া দীর্ঘমেয়াদী মহাকাশ ভ্রমণ প্রায় অসম্ভব। এখন প্রশ্ন হলো, যদি আমরা পুরো মহাকাশযানকে অদৃশ্য সুরক্ষা ঢাল দিয়ে ঘিরে ফেলতে পারি, তাহলে কি মানুষ নিরাপদে গভীর মহাকাশে যেতে পারবে? সেকেন্ড, মার্স কলোনাইজেশন, মঙ্গল গ্রহে উপনিবেশ স্থাপন। ভাবো, মানুষ আর শুধু পৃথিবীতে সীমাবদ্ধ নয়, সে এখন আরেকটি গ্রহে নিজের শহর গড়ে তুলছে। এটাই মার্স কলোনাইজেশন, মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপন। এটা কি? মার্স কলোনাইজেশন মানে হলো মঙ্গল গ্রহে এমন একটি স্থায়ী মানব বসতি তৈরি করা, যেখানে মানুষ শুধু ভ্রমণই করবে না, বরং দীর্ঘমেয়াদী বসবাস করবে, কাজ করবে এবং জীবন গড়বে। কারা কাজ করছে? এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সবচেয়ে বড় ভূমিকা রাখছে নাসা এবং স্পেসএক্স। বিশেষ করে স্পেসএক্সের লক্ষ্য হল ভবিষ্যতে মঙ্গলকে একটি মাল্টি প্ল্যানেটারি সিভিলাইজেশনে পরিণত করা। মঙ্গলে মানুষ কিভাবে বাঁচবে? মঙ্গল গ্রহে বেঁচে থাকা সহজ নয়, কারণ অক্সিজেন নেই, পানি খুব সীমিত, তাপমাত্রা খুব ঠান্ডা, রেডিয়েশন অনেক বেশি। তাই পরিকল্পনা করা হচ্ছে ডোম আকৃতির বাসস্থান, মাটির নিচে বা ঢালযুক্ত ঘর, পানি ও অক্সিজেন রিসাইক্লিং সিস্টেম, কৃত্রিম খাদ্য উৎপাদন। কিভাবে জীবন গড়ে উঠবে? বিজ্ঞানীরা ভাবছেন মঙ্গলে প্রথমে ছোট গবেষণা বেস, এরপর ধীরে ধীরে স্থায়ী শহর, তারপর কৃষি ও শিল্প ব্যবস্থা। মঙ্গল মাটিতে গাছ লাগানো, পানি সংগ্রহ করা এবং অক্সিজেন তৈরি করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চ্যালেঞ্জগুলো কি? দীর্ঘমেয়াদী রেডিয়েশন ঝুঁকি, পৃথিবী থেকে যোগাযোগে সময় বিলম্ব, লজিস্টিক ও রিসোর্স সমস্যা, মানব শরীরের অভিযোজন সমস্যা। ভবিষ্যৎ কেমন? যদি সবকিছু সফল হয়, তাহলে একদিন মানুষ মার্শিয়ান নামে নতুন এক সভ্যতা তৈরি করতে পারে। মঙ্গল হবে পৃথিবীর পর মানুষের দ্বিতীয় বাড়ি। সংক্ষেপে, মার্স কলোনাইজেশন হল মানবজাতির সবচেয়ে বড় লাভ, পৃথিবী থেকে বেরিয়ে আরেকটি গ্রহে স্থায়ী জীবন শুরু করা। এখন প্রশ্ন হল, যদি মানুষ মঙ্গলে বসবাস শুরু করে,
তাহলে কি আমরা সত্যিই একটি মাল্টিপ্ল্যানেট স্পিসিস হয়ে উঠব? ওয়ার্প ড্রাইভ, এটা সেই প্রযুক্তি যেটা এখনো বাস্তবে নেই, কিন্তু বিজ্ঞান ও কল্পনার সবচেয়ে শক্তিশালী ধারণাগুলোর একটি। ভাবো, আলো যেটা 1 বছরে যায়, তুমি সেখানে পৌঁছে যাচ্ছ কয়েক সেকেন্ডে। এটাই ওয়ার্প ড্রাইভের ধারণা। এটা কি? ওয়ার্প ড্রাইভ হলো এমন এক কাল্পনিক প্রপালশন প্রযুক্তি যেখানে মহাকাশযান নিজে খুব বেশি দ্রুত না গিয়ে স্পেস টাইমকেই বাঁকিয়ে দেয়। মানে কি? সামনের মহাকাশকে সংকুচিত করা আর পেছনের অংশকে প্রসারিত করা, ফলে গন্তব্য কাছে চলে আসে আর তুমি দ্রুত পৌঁছে যাও। এটা কোথা থেকে এসেছে? এই ধারণা প্রথম আসে তাত্ত্বিক পদার্থবিদ্যায়। অ্যালকুবিয়ের ড্রাইভ নামের একটি মডেল 1994 সালে প্রস্তাব করেন পদার্থবিদ মিগেল অ্যালকুবিয়ের। এটা আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্বের রিলেটিভিটির ওপর ভিত্তি করে তৈরি। কেন এটা এত বিশেষ? আলোর গতির চেয়েও দ্রুত ভ্রমণ সম্ভব হতে পারে। দূরবর্তী গ্যালাক্সি কয়েক দিনে বা ঘন্টায় পৌঁছানো যেতে পারে। ডিপ স্পেস এক্সপ্লোরেশন সম্পূর্ণ বদলে যাবে। কিন্তু সমস্যা কোথায়? এখনও এটা বাস্তবে অসম্ভব, কারণ প্রচণ্ড পরিমাণ নেগেটিভ এনার্জি দরকার। অজানা পদার্থবিজ্ঞান, স্থিতিশীলভাবে ওয়ার্প বাবল তৈরি করা যায় না। প্রযুক্তি এখনও শুধু সমীকরণেই সীমাবদ্ধ। বিজ্ঞানীরা কি বলছেন? নাসার কিছু গবেষণায় বলা হয়েছে ওয়ার্প ড্রাইভ এখনও থিওরিটিক্যাল, কিন্তু ফিজিক্সের নিয়ম ভাঙছে না, বরং নতুনভাবে ব্যবহার করছে। মানে এটা অসম্ভব নয়, বরং অত্যন্ত দূর ভবিষ্যতের সম্ভাবনা। ভবিষ্যৎ কেমন? যদি কখনো ওয়ার্প ড্রাইভ বাস্তব হয়, তাহলে সৌরজগতের বাইরে ভ্রমণ সাধারণ হয়ে যাবে। অন্য নক্ষত্রে মানব বসতি সম্ভব হবে। মহাবিশ্ব সত্যিই মানুষের জন্য অ্যাক্সেসেবল হয়ে উঠবে। সংক্ষেপে, ওয়ার্প ড্রাইভ হলো মহাকাশ ভ্রমণের স্বপ্নের চূড়ান্ত রূপ, যেখানে দূরত্ব নয়, স্পেস টাইমই বদলে যাবে। শেষ প্রশ্ন, যদি আলোর চেয়েও দ্রুত ভ্রমণ সম্ভব হয়, তাহলে কি মানুষের জন্য মহাবিশ্বের কোনো সীমা থাকবে? তুমি যা দেখলে, এগুলো শুধু প্রযুক্তি না, এগুলো হলো মানবজাতির ভবিষ্যৎ স্বপ্ন। হয়তো আজ এগুলো কল্পনা মনে হচ্ছে, কিন্তু ইতিহাস বলে যা একসময় কল্পনা ছিল সেটাই একদিন বাস্তব হয়েছে। মহাকাশ আমাদের ডাকে, আর বিজ্ঞান আমাদের সেই ডাকে সাড়া দিচ্ছে। এখন প্রশ্ন হলো, তুমি কি প্রস্তুত ভবিষ্যতের সেই মহাবিশ্বের অংশ হতে? আর এমন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করো ডেইলি লার্ন।